গতকাল আমরা বলেছিলাম যে সায়ানোটিক হার্ট ডিফেক্ট আর এসায়ানোটিক হার্ট ডিফেক্ট। সায়ানোটিক হার্ট ডিফেক্ট কি? সায়ানোটিক হার্ট ডিফেক্ট হলো কখন? যখন তোমার কি বলে ওই এসায়ানোটিক হয় কখন? এসায়ানোটিক মিন্স অক্সিজেনেটেড ব্লাড যখন ডিঅক্সিজেনেটের সাথে মিশে তখন হইলো মানে লেফট টু রাইট শান্ট, মানে লেফট সাইডের থেকে ব্লাড যখন হার্টের রাইট সাইডে চলে আসে সেটাকে বলা হয় লেফট টু রাইট শান্ট। এই লেফট টু রাইট শান্টে অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে লাংসে চলে যায়। এক্ষেত্রে বডির যেহেতু রাইট সাইড থেকে বডি পাম্প করে হোল বডিতে ব্লাড ছড়ায় দেয়, অতএব এখানে অক্সিজেনের কোনো প্রবলেম হয় না। এই জন্য এটাকে লেফট টু রাইট শান্ট যদি হয় তখন এটাকে বলা হয় এ সায়ানোটিক হার্ট ডিফেক্ট। এ সায়ানোটিক হার্ট ডিফেক্ট অনেকগুলোই আছে, ইএসডি ভিএসডি অনেকগুলোই থাকে। হ্যাঁ, এরপর আসি হলো এবার আসি হলো সায়ানোটিক হার্ট ডিফেক্ট। ডিঅক্সিজেনেট ব্লাড যখন রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, হার্টের রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায় এবং এটা যখন মিক্স করে উইথ অক্সিজেনেটেড ব্লাড তখনই প্রবলেমটা হয়। কারণটা কি? কারণটা হলো রাইট সাইডের ব্লাডটা কিন্তু ডিঅক্সিজেনেটেড থাকে আর লেফট সাইডেরটা থাকে অক্সিজেনেটেড। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন লেফট সাইডে চলে আসে তখন অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে এটা হোল বডিতে ছড়া যায়। তার মানে কি অক্সিজেনের লেভেল কমায় দেয়। এই জন্য এটাকে এই ধরনের প্রবলেমগুলোকে সায়ানোটিক হার্ট ডিফেক্ট বলা হয়। সায়ানোটিক হার্ট ডিফেক্ট মোস্টলি, আই রিপিট, মোস্টলি টেট্রালজি অফ ফ্যালট কে জিজ্ঞাসা করা হয়। টেট্রালজি অফ ফ্যালট, টেট্রালজি অফ ফ্যালট মিন্স প্রায় 4টার মতো প্রবলেম একত্রে একটা প্রবলেম তৈরি করে, যেটাকে টেট্রালজি অফ ফ্যালট বলা হয়। সেটাই আমরা পরের পেজে দেখব। তো আমরা অলরেডি সায়ানোটিক হার্ট ডিফেক্ট গতকালকে বলেছিলাম, তো আজকে আবার সেম একই জিনিস। এই সায়ানোটিকটা গতকালকে বলেছিলাম, আজকে আমরা সায়ানোটিকটা বলবো। সায়ানোটিক হার্ট ডিফেক্ট, the deoxygenated blood is shunted, shunt means সরে যাওয়া, ঠিক আছে? The deoxygenated blood is shunted from the right to left side, রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, সাইড অফ দি হার্ট where it mixes with oxygenated blood, যেখানে কিনা রাইট সাইড থেকে লেফট সাইডে চলে গিয়ে অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে। দ্য ব্লাড দ্যাট ইজ পাম্প টু দি পেরিফেরাল টিস্যু, এবং এই ব্লাডটা এই পেরিফেরাল টিস্যুতে যখন পাম্প হয়ে যায়, হ্যাজ মাচ লোয়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন রেজাল্টিং ইজ ইন সায়ানোসিস, যেটা মুখে বললাম। তো এবার আসি হলো এই দুইটা পয়েন্ট। ভাইয়া, আর হুম, রায়হান ভাইয়ের সাউন্ড বেশি আসতেছে, আপনার কথা বোঝা যাচ্ছে না, ওনাকে মিউট করতে বলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সংক্ষেপে একটু বিষয়টা বুঝি। রুনা, বুঝছো হোয়াট ইজ এ সায়ানোটিক এবং হোয়াট ইজ সায়ানোটিক প্রবলেম অফ দি হার্ট? ভাইয়া আমি মাত্র আসছি, রেকর্ডিং দেখে নিব। রেকর্ডিং তো দেইনি, কালকে তো ক্লাস হয়নি। এর মানে আগে আজকে তার কথা বলছি, আমি মাত্র জয়েন দিলাম তো এই জন্য বলছি। লাবণী বলো তো, সায়ানোটিক হার্টে তোমার হ্যাঁ, ব্লাড। এই সায়ানোটিকটা হচ্ছে লেফট সাইড থেকে লেফট শান্ট থেকে রাইট শান্টে যাবে, লেফট যেটা হচ্ছে লেফট টু রাইট শান্ট। অক্সিজেনেটেড ব্লাড। বলো। ওই সায়ানোটিকটা হচ্ছে ভাইয়া লেফট থেকে রাইটে যাবে না? এ সায়ানোটিক মিন্স ওই লেফট টু সায়ানোটিকটা, রাইট। হ্যাঁ, হ্যাঁ, অক্সিজেনেটেডটা যাবে ডিঅক্সিজেনেটেডে, আর সায়ানোটিকটা হচ্ছে অপোজিট, রাইট টু লেফট, ডিঅক্সিজেনেট থেকে আসবে অক্সিজেনেশন, হ্যাঁ, এভাবে। এই কথাটা কি বুঝছো? জাস্ট তুমি বলছো একদম অ্যাপ্রোপ্রিয়েট, বাট বুঝছো কিনা, ডিপ ডাউন অনুভব করতে পারছো কি বলছো? হ্যাঁ ভাইয়া। ইয়ে রুনা, জি ভাইয়া, বুঝতে পারছি। হার্ট কি দেখায়? হার্টের 4টা চেম্বার। এটা হলো রাইট, এই সাইডটা হলো রাইট, এটা হলো লেফট।
তো আমাদের এই হলো superior cava, হ্যাঁ, এই অ্যাট্রিয়ামে এসে পড়ে। তো ব্লাড এখানে যদি কোনো VSD হতে পারে, আবার এখানে হলো VSD হতে পারে। এই মানে উদাহরণস্বরূপ এই যে সেপ্টাম, এই সেপ্টামে যখন কোনো ত্রুটি থাকে, এই ত্রুটির ফলে কি হয়? ব্লাড যদি রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, এই রাইট সাইড থেকে অর্থাৎ এইখানে ভেন্ট্রিকুলারের প্রবলেম, VSD যদি থাকে, রাইট সাইডে থেকে ব্লাড যদি লেফট সাইডে চলে যায়, রাইট সাইডের ব্লাড গুলো যেহেতু ডিঅক্সিজেনেটেড আর লেফট সাইডের ব্লাড গুলো যেহেতু অক্সিজেনেটেড, এই অক্সিজেনেটেড ব্লাডটা এই লেফট সাইড থেকে তো হোল বডিতে পাম্প হয়ে হোল বডিতে চলে যায়, তাই না? তাহলে কি হলো? অক্সিজেনেটেড ব্লাডের সাথে ডিঅক্সিজেনেটেড ব্লাড কি হলো? মিশে অক্সিজেনের পার্সেন্টেজ কমাই দিয়ে হোল বডিতে সাপ্লাই দিল। তার মানে কি? সায়ানোটিক প্রবলেম। অন দি আদার হ্যান্ড, অক্সিজেনেটেড ব্লাড যদি তোমার রাইট সাইডে চলে যায়, অক্সিজেনেটেড ব্লাড যদি রাইট সাইডে চলে যায়, মানে লেফট টু রাইট শান্ট হয়, তাহলে কি হবে? যেহেতু অক্সিজেনের ব্লাড মানে আনঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে আবার এটা লেফট রাইট সাইডে থেকে কোথায় যায় ব্লাড? পালমোনারিতে, মানে লাংসে। তো লাংসে গিয়ে অক্সিজেন মিশ্রিত হয়ে আবার এই লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকলে চলে আসে। তার মানে কি? অক্সিজেন যুক্ত হয়ে আবার তারা হোল বডিতে চলে যায়। এইজন্য এটা হলো যখন লেফট টু রাইট শান্ট, দ্যাট ইজ কল্ড এসায়ানোটিক। যখন রাইট টু লেফট শান্ট, দ্যাট ইজ কল্ড সায়ানোটিক প্রবলেম। এই জিনিসটাই বলা হয়েছিল টোটাল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বারবার একই জিনিস ঘুরায় পেঁচায় বলতেছি। তো এবার আসি হলো এসায়ানোটিক হার্ট ডিফেক্ট। এসায়ানোটিক হার্ট ডিফেক্ট গুলা কি কি আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, একদম নামেই তার ইয়ে আছে, হ্যাঁ। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে কি? এই দেখো, আমাদের যে অ্যাট্রিয়ামের এই মাঝখানে যেই পর্দা থাকে এটাকে সেপ্টাম বলে। এই সেপ্টামের যখন ছিদ্র থাকে এটাকে বলা হয় এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে? এএসডি মিন্স অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখানে ডিরেকশনটা ভুল আছে, বুঝছো? এখানে ডিরেকশনটা ভুল আছে। অ্যাবনরমাল, এখানে ডিরেকশনটা লেফট টু রাইট হবে, হ্যাঁ, কিন্তু এখানে রাইট টু লেফট দিয়ে রাখছে। ডিরেকশনটা ভুল আছে, একটু খেয়াল করে আবার উল্টাপাল্টা করে ফেলো না। এই ডিরেকশনটা একটু ভুল আছে, এটা উল্টা হবে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাবনরমাল ওপেনিং। অ্যাট্রিয়াল মানে প্রবলেম হলো অ্যাট্রিয়ামে ছিদ্র আছে বা অ্যাট্রিয়ামে তোমার বেশি ওপেনিংটা বেশি বড় অথবা খোলাই থাকে। আমরা অনেক সময় হার্ট ছিদ্র বলি না, এটাই হলো সেই জিনিসটা। আবার ভেন্ট্রিকুলাও একই রকম। ভেন্ট্রিকুলাও যখন তোমার ছিদ্র বড় থাকে বা বেশি থাকে সেটাকে বলা হয় ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা হলো সেপ্টাম, এই যে এটা, এই যে ডিফেক্ট থাকে সেটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। Atrial septal defect, abnormal opening on the atrial septum causing left to right shunt. লেফট সাইড থেকে ব্লাড কোথায় যাইতেছে? রাইট সাইডে, মানে এসায়ানোটিক। সিমটমস কি? সিস্টোলিক ইজেকশন মারমার, বেস্ট হার্ড, আপার লেফট এক্সটার্নাল বর্ডার। দেখো আমাদের হার্টটা থাকে বডির মানে বডির লেফট সাইডে, তাই না? এই লেফট আপার এক্সটার্নাল বর্ডারে এই কি বলে মারমার সাউন্ড বা অ্যাবনর্মাল সাউন্ডটা শোনা যায়। ডিসপ্নিয়া হতে পারে, ডিক্রিজ এক্সারসাইজ টলারেন্স, এগুলো হলো ফাইন্ডিংস। ম্যানেজমেন্ট কি? বাই অ্যাম্পলিফায়ার ক্লোজার ডিভাইস, সার্জিক্যাল ক্লোজার পারফর্ম বিটুইন 2 to 4 ইয়ার্স। দেখো এটা কিভাবে ম্যানেজ করা হয়? এইভাবে, এই যে এটাকে এক প্রকার তোমার আর্টিফিশিয়ালি তোমার ওই যে বাইন্ডিং করার মতো, মানে রশি দিয়ে টেনে, এই যে দেখো এইভাবে টেনে জোড়া লাগায় দেয়, যাতে করে ব্লাডটা এই যে দেখো এটা একমুখী ইয়ে করে দেওয়া হয়, এই যে এটা মানে মানে এখানে যে ওপেনিংটা ছিল, এই যে ওপেনিংটা এটাকে বন্ধ করে দেয় হলো এই জায়গা, এই জিনিসটা, এটাকে অ্যাম্পলিফায়ার ক্লোজার বলে। যাই হোক, এটা এত ডিটেইলস বলা জানা নাই। তবে তুমি যদি না বুঝো
যে এসায়ানোটিক কোনটা, সায়ানোটিক কোনটা, তাইলে তুমি অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারো। এখান থেকে জিনিসটা হয়, এখান থেকে ব্লাড কোন সাইড থেকে কোন সাইডে গেছে এটার উপর ভিত্তি করে সায়ানোটিক প্রবলেমের ফলে তোমার কি বলে, সায়ানোটিক প্রবলেমে তোমার একরকম সাইন সিমটম থাকবে, এসায়ানোটিকে আরেক রকম সাইন সিমটম থাকবে। এগুলা ইয়ে আকারে দেয়, মানে কোশ্চেন আকারে দেয়, তখন এটা বোঝা যায়। যদি এটা তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে পারা যাবে না। এবার আসি হলো ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই যে স্ট্রিক একই রকম, এসায়ানোটিক মিন্স রাইট, লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসবে, ঠিক আছে। মোস্ট কমন কনজেস্টিভ হার্ট ডিজিজ, এটা মানে ইয়েটা আর কি, এটা জেনেটিক্যালি বেশি খুব কমনলি দেখা যায়। সিমটম কি, ডিপেন্ড অন দি সাইজ অফ ডিফেক্ট, মানে সাইজের উপর ভিত্তি করে তোমার সিমটম গুলো প্রকাশ পায়। এফটিটি, ফেলিওর টু থ্রাইভ, মানে বাচ্চা তোমার অল্পতেই এই হাঁপে ওঠে এবং বাচ্চা বয়স অনুযায়ী লম্বা হয় না বা বয়স অনুযায়ী বাড়ে না, তার গ্রোথটা বয়স অনুযায়ী হয় না। ফেলিওর টু থ্রাইভ, এটার মানে হল ফেলিওর টু থ্রাইভ মিন্স বয়স অনুযায়ী বাড়ে না বা বয়স অনুযায়ী তোমার যে ফাংশন গুলো করার কথা সেটা করতে পারে না, অল্প থেকে হাঁপায় যায় এরকম আর কি। তারপরে কনজেস্টিভ হার্ট ফেলিওর, ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, তারপরে কি ফ্যাটিগ, খুবই মানে খুবই ক্লান্ত থাকে, ডিসপ্নে, শ্বাসকষ্ট হতে পারে। তারপরে হলিস্টিক মারমার হার্ট ডিউরিং এন্টায়ার সিস্টোলিক ফেজ এট লোয়ার স্টার্নাল বর্ডার। দেখো ভেন্ট্রিকল কি হার্টের উপরে নাকি নিচে, নিচে যেহেতু এই জন্য লোয়ার স্টার্নাল মানে নিচের দিকে এই এটা মারমার সাউন্ডটা শোনা যায়। ম্যানেজমেন্ট কি, সার্জিক্যাল কারেকশন ইফ দ্য সিমটমস আর স্টিল এভিডেন্ট আফটার 3 to 4 years। এই যে দেখো, না এটা না, যাই হোক, এখানে সার্জিক্যাল একটা কারেকশন করা হয়, এটা বেশি সার্জারি কি করা হয় এটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট অবশ্যই তোমাকে বুঝতে হবে এটা এসায়ানোটিক নাকি সায়ানোটিক প্রবলেম। ভাবনা আমার স্টুডেন্টের আচ্ছা, এরপরে হলো amplifier closure device or patch closure of the correction for children who are at higher surgical risk, pulmonary artery bending may be performed। যেসব বাচ্চাদের ক্ষেত্রে তোমার কি বলে এই ওটি করলে মানে প্রবলেম হতে পারে, তাদেরকে এই পালমোনারি বেন্ডিং করা হয়। ঠিক, এগুলো এক প্রকার মানে প্রসিডিউর, জাস্ট পালমোনারি আর্টারিটাকে একটু চাপায়া দেওয়া হয়, মানে টাইট করে দেওয়া হয়, যাতে করে এই যে দেখো এই যে এই সেপ্টামেলে জায়গায় জায়গায় ছিদ্র থাকে, ফলে কি হয়, এই রাইট সাইড থেকে ব্লাডটা এই পাশে চলে আসে, এইখান থেকে আবার আমাদের লাংসে চলে যায়। এটা বিভিন্ন একটা প্রসিডিউর, তবে এই প্রসিডিউর না জানলে চলে, জানলে ভালো, না জানলে খুব একটা আহামরি সমস্যা হয় না। বাট অবশ্যই এটা কি সায়ানোটিক না কি এসায়ানোটিক এটা বুঝতে হবে, এটা বোঝা জরুরি। এবার ছিল ফাইনালি পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস। গতকালকেও বলেছিলাম কি, জন্মের সময় আমাদের এই পালমোনারি আর্টারি এবং আমাদের এওর্টার ভিতরে একটা কানেকশন থাকে। কেন ফিটাস থাকা অবস্থায় এটা কেন থাকে? কারণ আমাদের লাংস ইনঅ্যাক্টিভ থাকে, লাংস অ্যাক্টিভ থাকে না, লাংস ফুলে না, যে কারণে এই পালমোনারি আর্টারি থেকে ব্লাডটা লাংসে যায় না। এই ন্যাচারালি আমাদের এই জন্য পালমোনারি আর্টারি এবং এওর্টার ভিতরে একটা কানেকশন থাকে, যেই কানেকশনের মাধ্যমে আমাদের পালমোনারি আর্টারি থেকে ব্লাডটা আর্টারির ভিতরে চলে গিয়ে, মানে এওর্টার ভিতরে চলে গিয়ে হোল বডিতে সাপ্লাই দেয়। এটা হলো নরমাল সিস্টেম এবং এটা থাকে। এটা কতদিন পর্যন্ত নরমাল? ৩ সপ্তাহের ভিতর পর্যন্ত নরমাল। এরপর এটা ক্লোজার বন্ধ হয়ে যেতে হয়। যদি বন্ধ না হয়ে যায় তার মানে কি, পালমোনারি আর্টারি এবং এওর্টার মধ্যে যে অ্যাবনর্মাল কানেকশন থাকে সেটাই হলো পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ভেরি ইম্পর্টেন্ট, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এবং কি বলে এবং এটাই আরকি, হ্যাঁ। এই যে ডিফেক্ট, এই যে ত্রুটিটা থাকে আফটার মানে 3 উইকস বা 4 উইকস পরেও যখন এরকম পেটেন্ট মানে এই ওপেনিংটা বা এই কানেকশনটা যখন স্টিল ওপেন থাকে, তখন এটাকে বলা হয় পিডিএ বা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এর ফলে এর কি হয়, ফেলিওর অফ দি ডাক্টাস আর্টেরিওসাস টু ক্লোজ এট বার্থ।
যেটা বলছিলাম ইনসিডেন্স হায়ার ইন প্রিম্যাচিউর, এটা প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে খুবই বেশি দেখা যায়। এই প্রিম্যাচিউর বেবিদের দিকে ক্ষেত্রে এই পিডিএটা খুবই বেশি দেখা যায়। স্মল পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস মে বি এসিম্পটোমেটিক, যদি সামান্য একটু কানেকশন থাকে এটা খুব একটা সিম্পটম প্রকাশ করে না, বাট যদি পুরোটাই ওপেন থাকে মানে লার্জার পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস কজ excess blood flow into lungs and volume overload causing congestive heart failure। এই লাইনটা কি যদি কেউ না বুঝো আমি কেউ আমাকে একদম নির্ভয়ে বলতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছে larger patent ductus arteriosus causes excess blood flow into lungs and volume overload causing congestive heart failure। একটু লাইনটার দিকে তাকায় একটু আমাকে বলো তো, কেউ বুঝো নাই? সবাই বুঝছো? যাক, খুবই ভালো তাহলে। আরেকটু তাও আমি বলি, এটা আমার আমার স্যাটিসফ্যাকশনের জন্য। বিষয়টা হলো এই পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস থাকলে কি হয়, এই যে আমাদের পালমোনারি আর্টারি, এই আর্টারি দিয়ে এই পালমোনারি আর্টারি দিয়ে আমাদের ব্লাডটা যায় কোথায়? লাংস। ঠিক আছে, এই লাংস থেকে আবার আমাদের এই পালমোনারি ভেন, এই যে এই দুইটা ভেনের মাধ্যমে, এই যে এই দুইটা ভেনের মাধ্যমে, এই দুইটা ভেনের মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়াম, সরি লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকুল আসে। এগুলা আবার এই এওটার মাধ্যমে ঘুরে আমাদের হোল বডিতে যায়। কিন্তু কথা হলো আমাদের এই পালমোনারি আর্টারি যদি মানে খোলা থাকে, কানেকশন থাকে টু দি এওটা, তখন কি হয় এই আমাদের এই লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করে, এই পাম্পটা এখানে কিন্তু খুব হাই ফোর্সে, এই যে আমাদের যে মানে এওটা, এটা কিন্তু খুব পাওয়ারফুল, খুবই হাই প্রেসারে ব্লাডটা হোল বডির দিকে যেতে থাকে। কিন্তু এই এওটার সাথে যখন পালমোনারি আর্টারির একটা কানেকশন থাকে, তখন এই এখান থেকে কিছু ব্লাড আমাদের ব্যাক করে আবার এই পালমোনারি আর্টারি ফিরে এসে লাংসের দিকে কি বলে পাম্প বাড়ায় দেয়, মানে লাংসের দিকে ব্লাডটা আরো বেশি ফোর্সফুলি যায়। এর ফলে কি হয়? কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়, মানে ভলিউম বেড়ে গিয়ে কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়। এটাই বলা হয়েছে এখানে, লার্জার পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস কজ এক্সেস ব্লাড ফ্লো ইনটু লাংস এন্ড ভলিউম ওভারলোড কজিং কনজেস্টিভ হার্ট ফেলিওর। মেশিনারি টাইপ মারমার বেসড হার্ট at middle to upper left external border, yes। এটা ভেরি ইম্পর্টেন্ট সিগনাল পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস এর ক্ষেত্রে। তোমার কি বলে আর্টারিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং অ্যাট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বোথ তোমার মারমার শোনা যায়। হ্যাঁ, একটা হলো হোলিস্টিক মারমার, আর একটা হলো ইজেকশন মারমার। আই রিপিট, ইএসডি তে হলো ইজেকশন মারমার, আর ভিএসডি তে হলো হোলিস্টিক মারমার। মারমার হলো অ্যাবনর্মাল সাউন্ড, এটা আমরা চ্যাপ্টার শুরুতেই পড়ে ফেলেছিলাম। হ্যাঁ, আর পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাসে কি ধরনের সাউন্ড শোনা যায়? মেশিনারি লাউড মেশিন লাইক মারমার শোনা যায়। মেশিনারি টাইপ মারমার বা লাউড মেশিনারি, লিখে রাখো, মেশিনারি টাইপ মারমার অথবা লাউড মেশিন লাইক মারমার শোনা যায়। কোশ্চেনে পাওয়া গেছে। বেস্ট হার্ড মিডল টু আপার লেফট এক্সটার্নাল বর্ডার। ম্যানেজমেন্ট কি ইন প্রিম্যাচুর ইনফ্যান্টস। ম্যানেজমেন্ট কি ইন প্রিম্যাচুর ইনফ্যান্টস, ট্রিটমেন্ট উইথ এন্ডোমেথাসিন। আমি এর আগেও বলেছিলাম প্রিম্যাচুর ইনফ্যান্টদের ক্ষেত্রে ইন্ডোমেথাসিন, এটা হলো অ্যান্টিকুলিনার্জিক, আমরা পড়েছিলাম ইন্ডোমেথাসিন, গতকালকে বলেছিলাম। সরি প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ইয়ে কি বলে অ্যান্টিকুলিনার্জিক তো না, প্রোস্টাগ্ল্যান্ডিন নেই, আমরা বলেছিলাম যে সকল এনএসএআইডি গুলাই হলো প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস। এই চ্যাপ্টারের পরে আমি একটা ক্লাস পুরা তোমার নিব, টাইম 3 ঘন্টা লাগুক আর যে কয়েক ঘন্টা লাগুক, তোমার অ্যান্টিকোলিনার্জিক এবং কি বলে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটার উপরে আরেকবার একটু ক্লাস নিতে হবে।
NSAID সকল NSAID কি? সকল NSAID হলো প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস এর ভিতরে কি করে? ইন্ডোমেস্তাসিন কি করে? ভ্যাসোকনস্ট্রিক্ট করে। এই যে দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস কি করে? ভ্যাসোকনস্ট্রিক্ট করে। এই জন্য এই ইন্ডোমেথাসিন কি করে? ভ্যাসোকনস্ট্রিক্ট করে। এই ফলে কি হয়? এই ইন্ডোমেথাসিন ড্রাগটা এই যে যেই ওপেনিং এটাকে ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দেয়, মানে কি ওপেনিংটাকে ছোট করে দেয়। বুঝছো কি বলছি আমি? সবাই কি কথা বুঝতে পারছো কি বলছে? এই জিনিসটা গুরুত্বপূর্ণ বোঝা। হ্যাঁ, বুঝছি। রুনা, লাবণী, রায়হান। হ্যাঁ, রুনা, লাবণী ধরেই নিলাম বুঝছো, যেহেতু অ্যান্সার জি ভাই, করতেছো না। আমি বুঝতে পারছি। এই ইন্ডোমেথাসিন কি করে? ভ্যাসোকনস্ট্রিক্ট করে, ফলে কি হয়? এই জায়গাটায় ক্লোজ করে ফেলে, মানে এই জায়গাটায় যে ইয়েটা থাকে এটা ক্লোজ করে। ইন্ডোমেথাসিন এটা খুবই ইম্পর্টেন্ট ড্রাগ। পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসিস এর জন্য ইন্ডোমেথাসিন খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ। তো ইন প্রিম্যাচুর ইনফ্যান্টস in premature infants, treatment with indomethacin can cause closure of the defect. লাইগেশ আরেকটা ট্রিটমেন্ট হলো লাইগেশন। লাইগেশন তো বুঝেই, মানে এটা একটা সার্জিক্যালি ক্লোজ করা হয়। তার পিডিএ কয়েল এগুলা তো মোস্টলি এই যে মোস্টলি ইম্পর্টেন্ট, কিন্তু এই তোমার ইন্ডোমেথাসিনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। এবার আসি হলো পরের টপিক, সেটা হলো কোয়ার্কশন অফ অ্যাওর্টা। হোয়াট ইজ কোয়ার্কশন? কোয়ার্কশন অফ অ্যাওর্টা মিন্স এই যেটা দেখো, এই যে আমাদের যে অ্যাওর্টা, হ্যাঁ, এই যে আমাদের অ্যাওর্টা, এই অ্যাওর্টাটা শুরু হয় কোথা থেকে? আমাদের হার্টের মানে এই কি রাইট লেফট ভেন্ট্রিকল যখন পাম্প করে এই অ্যাওর্টার ভিতর দিয়ে, এটাকে বলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হলো ট্রান্সভার্স অ্যাওর্টা, আর এটা হলো ডিসেন্ডিং অ্যাওর্টা। ঠিক আছে? কোয়ার্কশন অফ অ্যাওর্টা বলতে বোঝায় এই যে তোমার কি বলে, এই যে এই যে আর্টারি, সরি অ্যাওর্টা, এই যে মানে এটাকে গ্রেট অ্যাওর্টা, এগুলো কিন্তু সবচেয়ে বড় আর্টারি বা আর্টারি, সবচেয়ে বড় বা মোটা আর্টারি দেখে এগুলোকে অ্যাওর্টা বলা হয় আর কি। হ্যাঁ, এই যে তোমার কি বলে, এই যে বিশেষ করে এই, দাঁড়াও একটু দেখাইতেছি, এটা না, এটা দিয়ে বোঝানো যায় ইজি আর কি। হ্যাঁ, তোমার এই যে আর্টারিটা না, এই আর্টারিটা এই যে মানে অ্যাওর্টাটা, আর এটাকে বলে আর্ক। আর্ক মিন্স বাঁকানো। আর্ক অফ অ্যাওর্টার এই জায়গায় এসে এই ছোট দেখো, এই যে এই জায়গায় এসে মানে চিকন থাকে, শ্রিঙ্ক থাকে। এই জায়গায় এসে যদি চিকন থাকে, প্রবলেমটা কি হবে? বডি এইখানে চিকন থাকার কারণে, যেহেতু আমাদের এই যে আর্টারি গুলা থাকে না, এই যে অ্যাওর্টার উপরে যে সাব ব্রাঞ্চ, এগুলো হলো রাইট সাব, কি বলে, রাইট সাবক্লাভিয়ান। এগুলো হলো ক্লাভিকল আছে না আমাদের, ক্লাভিকলের এদিকে যে আর্টারি গুলা থাকে এগুলা সাপ্লাই দেয়। এই আর্টারি গুলা বডির আপার এক্সট্রিমিটিতে সাপ্লাই দেয়, যেগুলো উপরের গুলা। এখানে যদি টাইট থাকে বা চিকন থাকে, ব্লাড যখন উপরের দিকে যায় তখন উপরের দিকে এসে নিচের দিকে নেমে যাওয়ার কথা, কিছু তো উপরে যাবে আর কিছু নিচে নামে। কিন্তু দেখো, নিচের দিকে যদি টাইট থাকে বা চিকন থাকে, তখন উপরের দিকে প্রেশারটা বেশি পড়ে, মানে উপরের দিকে ব্লাড প্রেশারটা, মানে ব্লাডটা উপরের দিকে বেশি জোরে স্পিডে যায়। ফলে কি হয়? বডির আপার এক্সট্রিমিটিতে প্রেশার হাই থাকে, আর এদিকে চিকন থাকার কারণে
বডির লোয়ার এক্সট্রিমিটিতে প্রেসার কম থাকে। আমি কি বুঝাতে পারছি? সবাই কি বুঝছো বিষয়টা? জি ভাইয়া। রুনা, জি ভাইয়া। রায়হান তো আছেই। দেখো, বুঝতে পারছি ভাই। এই যে যখন এখানে ব্লাডটা স্পিডে উঠে, এখানে যখন চিকন থাকে, এইখান থেকে তো ঠিকই আছে, এই পর্যন্ত ওকে আছে, কিন্তু এখানে চিকন থাকার কারণে নিচের সাইডে খুব কম স্পিডে ব্লাডটা নামে, আর এখানে হাই স্পিডে ব্লাড উপরে দিয়ে যায়, মানে আপার এক্সট্রিমিটিতে খুব জোরে উপরে যায় ব্লাড। এই জন্য কোয়াকশন অফ অ্যাওর্টায় আপার এক্সট্রিমিটিতে প্রেসার হাই, লোয়ার এক্সট্রিমিটিতে প্রেসার লো। আর লো থাকার কারণে এই উপরের সাইডে গরম, নিচের সাইডে ঠান্ডা থাকে, ঠান্ডা ঠান্ডা অনুভব হয় হাত পা। এই জিনিসটাই আমরা দেখবো। হ্যাঁ, চলো আমরা একটু দেখি। Stenosis of the aorta just distal to the left subclavian artery. Findings কি? Blood and pulse pressure higher in arms than legs. যেটা বলছিলাম, blood and pulse pressure হাই থাকে upper extremity than lower extremity. High pulse pressure in carotid and radial pulse. Low pulse pressure in femoral pulse. আমরা কি বুঝতেছি লাইনগুলা কি বলতে চাইছে? রুনা, Yeah. আশা করি বুঝছো। Warm upper body and cool lower body. আপার সাইডে বিপি বেশি, সবকিছু বেশি হয়ে যায়, এই জন্য ওয়ার্ম থাকে সাইড, আর নিচের সাইড একটু ঠান্ডা থাকে বিকজ অফ লো, মানে ওই যে মানে আর্ক অফ অ্যাওর্টাতে একটু চিকন থাকে বা কনস্ট্রিক্ট থাকে, এই কারণে। নোজ ব্লিড হইতে পারে, হেডেক হইতে পারে অত্যাধিক প্রেসারে, হাই রিস্ক অফ স্ট্রোক, কারণ আপার এক্সট্রিমিটিতে খুব ফোর্সফুলি ব্লাড যায়। ম্যানেজমেন্ট কি? ডিপেন্ডিং অন দি লোকেশন, রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস অফ দি স্টোন পার্ট, ইয়েস, স্টেনোসড পার্ট। এটাই বলতে চাইছি। তাহলে কি হয়েছে এখানে, যে পার্টটা এই যে এই পার্টটাকে কি করে, কেটে ফেলে দিয়ে মানে যে সাইডে ভালো আছে এগুলো জোড়া লাগিয়ে দেয়, অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। আমাদের ম্যানেজমেন্ট জানা হালকা একটু জানলেই হবে, বাট অপারেশনের প্রসিডিউর গুলো কোনো প্রয়োজন নেই। বাট এই জিনিসগুলো দেখে যেন আমরা বুঝতে পারি কেন আপার এক্সট্রিমিটিতে হাই প্রেসার থাকবে, কেন আপার এক্সট্রিমিটিতে ওয়ার্ম থাকবে, লোয়ার এক্সট্রিমিটিতে কুল থাকবে, এই জিনিসটা আমরা বুঝতে যেন পারি। কেন হেডেক হইতেছে, কেন নোজ ব্লিড হইতেছে, এগুলো যেন বুঝতে পারি, এটা গুরুত্বপূর্ণ। এবার আসি হলো পালমোনারি স্টেনোসিস। পালমোনারি ভালভ চিকন হয়ে যায়, সোজা কথা। পালমোনারি ভালভ কোথায়? এই যে দেখো, এই যে এই যে এই জায়গাটা না, এটা হলো পালমোনারি ভালভ। রাইট ভেন্ট্রিকল থেকে উপর দিকে যখন যায়, এইটাই চিকন হয়ে যায়, দেখো চিকন হয়ে গেছে। সাধারণত ভালভের কাজ কি? একমুখী। ব্লাড এখান থেকে উঠলে ব্লাড জন্য এই উপর দিকে, মানে ব্লাড যেন লাংসের দিকে যায়, এটার জন্য আবার ব্যাক করে নিচে না নেমে আসে। এটা হলো ভালভের এক কাজ, একমুখী রাখা। ব্লাড যেকোনো একমুখে, হয় উপরের দিকে যাবে নাহলে নিচের দিকে যাবে। যেমন রাইট এটিএম থেকে ব্লাড কি করবে? রাইট ভেন্ট্রিকলে যাবে। এই এখানের যে ভালভটা, ট্রাইকাসপিড ভালভ, এটা কাজ কি? কাজটা হলো ব্লাড যেন নিচের দিকে নামে, নট উপরের দিকে উঠবে, এরকম না। মানে রাইট ভেন্ট্রিকল থেকে ওটা কখনো যেন রাইট এটিএমে না যায়। এটা হলো ভালভের কাজ, একমুখী রাখা। পালমোনারি স্টেনোসিস হয় কি, এই পালমোনারি আর্টারিটা একদম চিকন হয়ে যায়, দেখো একদম চিকন, শ্রিঙ্ক হয়ে যায়, চিকন হয়ে যায়। এই যে যার ফলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড চাপ দিলেও উপরের দিকে উঠতে পারে না। ফার্দার পড়তে যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে চিকন, আর এখান থেকে জোরে জোরে চাপ দিতেছে, তার মানে কি রাইট ভেন্ট্রিকলের বেশি প্রেসার পড়তেছে, ফলে কি হয়, এই রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, কার্ডিওমেগালি হয়, রাইট ভেন্ট্রিকল বড় হয়ে যায়। ঠিক আছে, এগুলো যেন আমরা বুঝতে পারি, কমন সেন্স আকারে কাজ করার জন্য। Pulmonary narrowing valve opening, minor forms of asymptomatic severe stenosis. মাইনর ফর্মস আর সাধারণত হালকা থাকলে, সামান্য কনস্ট্রিক্ট থাকলে খুব একটা প্রবলেম দেখা যায় না, কিন্তু সিভিয়ার যদি থাকে ক্যান কজ রাইট সাইড হার্ট ফেলিওর। তাহলে কি আমরা বুঝতে পারছি রাইট সাইড হার্ট ফেলিওর কিভাবে হয়? বিকজ অফ এখানে স্টেনোসিস, এখান থেকে চাপ দিতে পারতেছে না, মানে চাপ দিয়ে উঠাতে পারতেছে না, ফলে কি এসে ফেল করে বারবার। তারপরে কি ম্যানেজমেন্ট কি? ভালভোটমি ফর সিভিয়ার স্ট্রেসিস। যদি সিভিয়ার থাকে তাহলে ভালভ রিপ্লেসমেন্ট করা হয়, এই বা ভালভ লাগানো হয়। এরপর আসলে অ্যাওর্টিক স্টেনোসিস, মানে কি অ্যাওর্টিক যে ভালভ, এই যে অ্যাওর্টা এখান দিয়ে উপরে উঠে না, এই যে এখানে দেখাই, এই যে এই অ্যাওর্টা যখন চিকন হয়ে যায়, অ্যাওর্টা চিকন হয়ে গেছে,
এটাই হলো এওরটিক স্টেনোসিস। স্টেনোসিস মানে চিকন হয়ে যাওয়া, স্টেনোসিস। Smaller valve opening, it may be bicuspid instead of tricuspid, can cause left ventricular hypertrophy and failure. তাহলে কি আমরা বুঝতে পারছি কেন হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি? এটা চিকন, বারবার পাম্প করতেছে, উপরে উঠতে পারতেছে না, কিন্তু অত্যাধিক চাপাচাপিতে লেফট ভেন্ট্রিকুলার বড় হয়ে গেছে, এটা হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এন্ড ফেলিওর করবে, লেফট সাইড ফেলিওর করবে। ম্যানেজমেন্ট কি? ভলভোটমি, ভালভ রিপ্লেসমেন্ট। এবার আসলে জেনারেল নার্সিং কেয়ার ফর এ সায়ানোটিক ডিফেক্ট অ্যান্ড সায়ানোটিক ডিফেক্ট বোথ। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ভাবে ইয়ে পড়ছি, এবার আসলে একদম গণহারে সায়ানোটিক এবং এ সায়ানোটিক হার্ট ডিফেক্টের নার্সিং ম্যানেজমেন্ট। Administer medications to treat congestive heart failure as ordered, anticipate the needs and minimize crying. কান্না করলে হয় কি, তোমার এই অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এই জন্য কান্না যাতে না করে বা সবচেয়ে কম কান্না করে, এটাই মেনটেন করা উচিত। স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং। আচ্ছা, কেন স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং বলা হয়েছে জানো? কারো কোনো আইডিয়া আছে? পাইসানু অথবা যে কেউ বলতে পারবা কেউ? কোনো আইডিয়া কারো কোনো? মনে রাখবা, লার্জ ফিডিং বা বেশি খাবার খেলে আমাদের বডির অক্সিজেন বেশি প্রয়োজন হয়, বুঝছো? যত বেশি খাবার খাবা তত বেশি মেটাবলিজম করতে, বডির এটাকে ফাংশন করতে তত বেশি ব্লাড সাপ্লাই হয়, তত বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। এই জন্য স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং, কম খাবার কিন্তু বারে বারে খেতে পারে, নট একসাথে অনেক লার্জ খাবার খাওয়া যাবে না। সেমি ফাউলার পজিশন, কেন সেমি ফাউলার পজিশন বলো তো, লাবণী বলো তো? ব্লাড সার্কুলেশন যেন ঠিকভাবে হয় ফুল বডিতে। আর তোমরা কি জানো যে সেমি ফাউলার পজিশনে শ্বাসকষ্ট কম হয়? কারো শ্বাসকষ্ট হলে আমরা শোয়া রাখি হ্যাঁ, নাকি বলি যে উঠে বসেন? বসার জন্য। জি, আর এগুলাতে যেহেতু শ্বাস ডিসপনিয়া থাকতে পারে, এই জন্য আমরা এটা করতে বলি। তারপর ফ্রিকোয়েন্ট বার্পিং, মানে পিঠে ট্যাপ করা, বার্পিং। প্রিভেন্ট ইনফেকশন, সফট প্রিমি নিপল। প্রিমি নিপল মানে সফট প্রিমি নিপল মানে যখন ওই যে ফিডার খায় না, মানে সফট প্রিমি নিপল বলতে বোঝায় মানে যেই নিপল ইজিলি চুষতে পারা যায় আর কি, হ্যাঁ, যাতে বাচ্চার পরিশ্রম কম হয়। অ্যাভয়েড কোল্ড স্ট্রেস, কি বলে, ঠান্ডা ঠান্ডা জায়গায় আমাদের কি হয়, অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। ঠান্ডা যেসব অঞ্চলে ঠান্ডা, ওইসব অঞ্চলে অক্সিজেন ডিমান্ড বেশি থাকে। এই জন্য কোল্ডে, বেশি ঠান্ডা জায়গায় থাকলে বা কোল্ডের কারণে আমাদের যাতে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এই জন্য যতটুকু পারে অ্যাভয়েড করা যায়। তারপর প্যাসিভ এজ অ্যাপ্রোপ্রিয়েট প্লে, যেমন ধরো কারো হার্টে এরকম ছিদ্র আছে, সে যদি দৌড়াদৌড়ি করে তোমার, তার প্রচন্ড শ্বাসকষ্ট হবে, বুঝছো? এই জন্য এজ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্লে খেলতে হবে। তার বয়স হয়ে আছে তোমার 30 বছর, সরি 10 বছর, তার হার্টে ছিদ্র আছে, সে চাইলেই অন্যান্য ছেলেদের মতো দৌড়াদৌড়ি করতে পারবে না, এটা তার শরীর নিতে পারবে না। এটা খুবই ভাইটাল। তো আম, দেখি আর কোনো ইয়ে বাকি আছে কিনা। এবার আসি হলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। আহ, হাত পা দুটোই যদি ঠান্ডা থাকে একই টাইমে, তখন সেটা আসলে কি? হাত পা দুটোই ঠান্ডা থাকে একই সময়ে, যেমন সব কোয়াকশন ওটাতে যেমন হাত ঠান্ডা থাকে, হুম আবার একই সময় পাওয়া ঠান্ডা থাকলো, সেরকম সেটা আসলে কি খারাপ দিক নাকি ভালো দিক? না, এখন কথা হলো এর ভিতরে কাহিনী আছে। তোমার অল টাইম কি
ঠান্ডাই থাকে। যখন গরম করা হয় তখন গরম, এমনিতে ঠান্ডা থাকে। তার কি ইয়ে নিতে পারে না? বাকি বডির বাকি সরল মানে সে কি বাকি ঠান্ডা বডির মানে বাকি অংশগুলো গরম। হুম। জাস্ট শুধু হাত আর পা ঠান্ডা থাকে। মানে সে কি নরমালি ঠান্ডা সহ্য করতে পারে? মানে এসির বাতাস সহ্য করতে পারে হ্যাঁ, এরকম? এমনিতে সবকিছু নরমাল। এমনি সবকিছুই নরমাল বাট হাত পা ঠান্ডা থাকে। সবসময়? প্রায় সময়। আর কোনো ফিচার আছে? আর কোনো? না, ওটা আমি। আমার কথাই বলছি। প্রবলেমটা কি আবার বলো তো? আবার বলো তো। গেস করা যায় কিনা? জাস্ট শুধু হাত আর পা ঠান্ডা থাকে। হাতের পায়ের আঙ্গুলগুলো। সবসময় হাত আর পায়ের আঙ্গুল ঠান্ডা থাকে? ঠান্ডা থাকে। হুম। কিন্তু এখানে ওয়েদারের কারণে সবসময় এসিতে থাকলে আমারও হয়। আর বাইরে চলে গেলে গরম না, হয়ে যায়। বাংলাদেশে সেম। মানে ছোটবেলা থেকে এরকমই আরকি। বাংলাদেশেও সেম অবস্থা। ঘামে? ঘামে না। ঘামে তো ঠান্ডা থাকার কথা না এত। এটা কি তোমার পুওর সার্কুলেশন হয় কিনা আল্লাহ জানে। এমনি তোমার ইয়ে কেমন ইয়ে? মানে কি বলে এটাকে? মানে কি, ভাইটাস হিমোগ্লোবিন? হ্যাঁ? ভালো আছে। 14 সামথিং, 14-15 এরকম দেখছি। 15। বিপি ঠিক আছে তোমার? বিপি ম্যাক্সিমাম টাইম 130 বা 80 বা 70 এরকম থাকে। বিপি ঠিক 130, আছে না? 35 লাইক দ্যাট। রেনওটস হওয়ার চান্স হার্ট নেই। রেট একটু বেশি থাকে আরকি। তাই? হার্ট রেট একটু বেশি থাকে 100, এরকম 100 বা আশেপাশে 90, 100 থাইরয়েড ঠিক আছে? এরকম বর্ডার লাইন দেখছি। এমনি আদার কোনো সিম্পটম দেখা দেয় না অবশ্য। জাস্ট প্রবলেমটা হচ্ছে ওটাই। ডায়াবেটিস তো নাই না? না, ওইদিকে সব ঠিক আছে। অবশ টবশ হয়ে যায়? মানে আই মিন কোনো নামনেস বাট এরকম কিছু হয়? হ্যাঁ, স্লিপিং এর সময় সামটাইমস এরকম হয়। যখন তোমার ঠান্ডা থাকে তখন কি মানে হাত পা প্রচন্ড। ব্যথা করে? না, এরকম। আমার মনে হয় তোমার সিগারেট খাওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ। কারণ ইনশাল্লাহ চেষ্টা করব না। যাদের যাদের শুনলাম আসলে আমি কিছু না খুঁজে পাইতেছিলাম, আমার জানা নাই আসলে। আমি যেটা জানি যে তোমার হয় হাইপোথাইরয়েডিজম হয় অ্যানিমিয়া থাকলে অনেক সময় এরকম হইতে পারে। অনেক সময় যে তোমার ইয়ে হয় মানে বিপি লো আর রেনল্ডস ফিনোমিনা হওয়ার কোনো চান্সই নেই কারণ এটা ঠান্ডা জায়গায় হয়। বুঝছো? ঠান্ডায় হয়। না, আমি যে আপনার আজকে যে পড়াইছেন ওটা অনুযায়ী আমার একটু চিন্তা হলো যে আসলে তাহলে তো আমার হাত ঠান্ডা থাকে কিন্তু পাও তো ঠান্ডা থাকে সেম টাইমে। না কিন্তু ছোটবেলা থেকে তুমি দৌড়াদৌড়ি করছো না? আমি তো এখন অনেক দুষ্টু। তাইলে সাধারণত তোমার যারা এগুলো অল্প বয়সে ধরা যায় সে দৌড়াইতে পারে না, সামান্য একটু দৌড়ে এসে বসে যায়, ট্রাইপড পজিশনিং বলে এটাকে। মানে হুম। বসে তোমার হাঁটু বুকের সাথে মিশায়া ফেলে। ওই যে ধরো তুমি হাঁটু বুকের সাথে মিশিয়ে তারপরে বসে থাকে এরকম। এরা খেলাধুলা করতে পারে না, ট্রাইপড পজিশনিং বলে এটাকে। যাদের এই হার্টের প্রবলেম বয়স হয় ওরা ছোটবেলা থেকে ধরা খায় এই যে এটা অনেকটা। এবং বয়স অনুযায়ী যেটা মোটাও হয় না, এটাকে ট্রাইপড পজিশন বলে। দেখো হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হইতেছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এই যে এটা সবচেয়ে ভালো উদাহরণ এই যে এটা, এই যে এগুলো আর কি। মানে সুন্দর ছবি নেই। মানে আমরা ক্লান্ত হয়ে গেলে
বসে হাঁপাই না, এই যেন একটা এরকম আর কি। সুন্দর ছবি পাইতেছি না এটার। আম, মানে এই হাঁটুটা বুকের এখানে চলে আসে, মানে শ্বাস অনেক দ্রুত ফেলায়, এবং এটা এইভাবে করলে মানে অক্সিজেন ডিমান্ডটা একটু কমে আর কি। এরকম দৌড়াদৌড়ি করলে এরকম ক্লান্ত হয়ে যায়। আমরা যে বসে এরকম করি না, এই যে এই পজিশনটা দেখতে পারো, এই যে আমরা ইয়ে করি তোমার বসে। এপিগ্লটাইটিসে এই পজিশনে বসে। হ্যাঁ, আচ্ছা। এপিগ্লটাইটিস এটা হয়, রাইট। ট্রাইপড পজিশন, ভেরি গুড। এবার আসি হলো সায়ানোটিক হার্ট ডিফেক্ট, মানে যেই প্রবলেমে সায়ানোসিস ঘটে, যে হার্টের যে প্রবলেমে সায়ানোসিস ঘটে, সবার আগে আসলে টেট্রালজি অফ ফ্যালট। আরো প্রবলেম আছে দুইটা, বাট ওইগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না, ওগুলি না পড়লেও চলে, বাট টেট্রালজি অফ ফ্যালট মাস্ট 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 জানতেই হবে। টেট্রালজি অফ ফ্যালট একটা কোনো একা প্রবলেম না, অনেকগুলো প্রবলেম একত্রে টেট্রালজি অফ ফ্যালট বলা হয়। প্রথমেই আছে কি পালমোনারি স্টেনোসিস, এই যে পালমোনারি ভালভ এটা স্টেনোস চিকন হয়ে থাকে। এরপর হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই পালমোনারি স্টেনোসিসের ফলে রাইট ভেন্ট্রিকুলার বড় হয়ে যায়। 2 নাম্বার ওভার রাইডিং অফ এওরটা। দেখো এই এওরটাটা, এই যে লেফট ভেন্ট্রিকুলার থেকে পাম্প হয় না, এই এই এওরটাটা লেফট ভেন্ট্রিকুলার বরাবর থাকবে, তাই না, মানে ব্লাডটা হোল বডিতে যাওয়ার জন্য। কিন্তু এই এওরটাটা লেফট ভেন্ট্রিকুলার অর্ধেক থাকে, রাইট ভেন্ট্রিকুলার অর্ধেক থাকে, এই জন্য এটাকে বলা হয় ওভার রাইডিং অফ এওরটা। এই যে দেখো ট্রাই স্কোয়ার, এটাও কিন্তু ট্রাই পজিশনিং, স্কোয়াটিং পজিশনিং, এটার কথা এই পজিশনে, এটা হলো সবচেয়ে সুন্দর উদাহরণ। এই ছবিটার কথা বলছিলাম। বুঝছো? ওভার রাইডিং এফ এওরটা মানে কি, এওরটা থাকার কথা হলো শুধুমাত্র লেফট ভেন্ট্রিকল দিয়ে উপরের দিকে যাবে, মানে লেফট সাইড, হার্টের লেফট সাইডে থাকবে। কিন্তু টেট্রালজি ফ্যালটে ওভার রাইডিং অফ এওরটা হয়, কি হয়, লেফট সাইডে অর্ধেক থাকে এই এওরটার, আর রাইট সাইডে অর্ধেক থাকে, এটা হলো ওভার রাইডিং অফ এওরটা। তারপর হলো কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই ভিএসডি, লার্জ ভিএসডি থাকে ভেন্ট্রিকুলার, এই সেপ্টাম না, এই যে সেপ্টাম, এই সেপ্টামটার ভিতরে ফুটা থাকে। এই টোটাল 4টা প্রবলেম নিয়ে হয় টেট্রালজি অফ ফ্যালট। এর ফলে কি হয় দেখো তো, একে তো তোমার কি বলে পালমোনারি স্টেনোসিস, ফলে পালমোনারি স্টেনোসিস থাকে, যার ফলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। এরপরে এওটা অর্ধেক চলে আসে লেফট ভেন্ট্রিকুলার সাইডে, অর্ধেক চলে আসে রাইট ভেন্ট্রিকুলার সাইডে, ফলে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড একত্রে উপরে চলে যায়। আরেকটা হয় কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, লার্জ থাকে এটা, হ্যাঁ ভিএসডি থাকে। এই ফুটে থাকার কারণে সবগুলো মিলিয়ে টেট্রালজি, 4টা প্রবলেম মিন্স টেট্রালজি, এই টেট্রালজি অফ ফ্যালট, এটাকে বলে টেট্রালজি অফ ফ্যালট। এটাই আমরা দেখব, কম্বাইনেশন অফ ফোর ডিফেক্টস। কম্বাইনেশন অফ ফোর ডিফেক্টস কি, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পালমোনারি স্টেনোসিস, ওভাররাইডিং অফ আয়োটা এন্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সিম্পটমস কি, অ্যাক্টিভিটি টলারেন্স, এরা একদমই মানে কাজ করতে পারে না, মানে কাজ করে থাকতে পারে না, অ্যাক্টিভিটি ইনটলারেন্স হয়। পলিসাইথেমিয়া, আরবিসির পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। এরপর আসি হলো মানে এর ফলে কি হয়, পলিসাইথেমিয়া হলে আরবিসির পরিমাণ বেড়ে যায়, ফলে কি হয়, মানে ব্লাডের যে ভিসকাস, ব্লাড যে আঠালো ভাবটা, এটা খুবই বেশি হয়ে যায়। এটার কারণে আবার স্ট্রোকের একটা চান্স তৈরি হয়। তারপরে ইনক্রিজ হেমাটোক্রিট, যখন তোমার আরবিসি বেশি থাকে তখন হেমাটোক্রিটও বেশি থাকে, মাথা রাখবে, এটা একটু লিখে রাখো, একটা শর্টকাট ওয়ে। যখন আরবিসি বেশি থাকে তখন হেমাটোক্রিটও বেশি থাকে। এখন কথা হলো হেমাটোক্রিটটা কি, আমরা কি জানি HCT হেমাটোক্রিট, মানে হেমাটোক্রিটটা কি, আমরা তো অনেকে সিবিসিতে দেখছি রিপোর্টে লেখা থাকে। হেমাটোক্রিট হলো যে ব্লাডের যে উপাদানগুলো থাকে না, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট যা আছে, মাইক্রো ম্যাক্রো যা আছে, এই মলিকিউল গুলা, মানে এই ছোট ছোট উপাদানগুলাই কি হলো হেমাটোক্রিট। আর হেমাটোক্রিট ছাড়া যা থাকে বাকি সব হলো প্লাজমা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ব্লাডের ভিতরে যেই জলীয় দ্রবণ, এটা হলো প্লাজমা। আর এর ভিতরে যেই
ব্লাডীয় উপাদান মানে রক্তের যে উপাদান এগুলা হলো হেমাটোক্রিট মানে আরবিসি ডাব্লিউসি প্লাটিলেট তারপর আরো যেই ফ্যাক্টর ম্যাক্টর যা আছে সব। আর যখন এই আরবিসির পরিমাণ বেড়ে যায়, আই রিপিট, পলিসাইথিমিয়া মানে ইনক্রিজ আরবিসি, ঠিক আছে? এই যে পলিসাইথিমিয়াতে আরবিসি বেশি থাকে। যখনই তোমার আরবিসি বেশি থাকে তখনই হেমাটোক্রিট বেশি থাকে, মাথায় রাখবা। হেমাটোক্রিট এবং আরবিসির সম্পর্ক হলো কি সমানুপাতিক না? হ্যাঁ সমানুপাতিক। আরবিসি বাড়লে হেমাটোক্রিট বাড়ে, হেমাটোক্রিট বাড়লে আরবিসি বাড়ে। এবং এট এ টাইম আরেকটা জিনিস লিখে রাখো, যখনই হেমাটোক্রিট বাড়ে ব্লাডের ভিসকোসিটি বাড়ে, মানে আঠালো ভাবটা বাড়ে। আর এটা কি করে? এই আঠালো ভাবটা বাড়ার ফলে এটা স্ট্রোকের কারণ, লিখে রাখতে পারো। যখন হেমাটোক্রিট বাড়ে তখন ব্লাডের ভিসকোসিটি বাড়ে, ফলে ইট লিডস টু স্ট্রোক। অত্যাধিক আঠালো ব্লাড ব্রেনে গিয়ে তোমার রাপচার ঘটায়, এই জন্য ইট লিডস টু স্ট্রোক, ঠিক আছে? তারপর পিরিয়ডিক স্কোয়াটিং পজিশন, ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো প্রায় এরকম ভাবে বসে থাকে, কারণ তারা কাজ করতে পারে না বেশি। তারপরে হার্শ সিস্টোলিক মারমার, হার্শ সিস্টোলিক মারমার, খুব বাজে সাউন্ড শোনা যায়। আরেকটা ফাইনালি হলো কি ফেলিওর টু থ্রাইভ, সে বয়স অনুযায়ী বাড়ে না, ফেলিওর টু থ্রাইভ। তারপরে ক্লাবিং, ক্লাবিং কেন হয় বলছিলাম, বলো তো ক্লাবিং কেন হয়? ক্লাবিং কি রুনা? ক্লাবিং কি? ফিঙ্গার ক্লাবিং কি বলো তো? মানে ওই যে এই দুইটা আঙ্গুলকে ই করলে হুম যদি আচ্ছা মাঝখানে হচ্ছে গ্যাপ, গ্যাপ তাহলে থাকে, হচ্ছে রাইট। ক্লাবিং, আর যদি থাকে তাহলে হচ্ছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ এর ফলে কি হয়, এটা কেন হয় বলতে পারি আমরা? অক্সিজেন বেশি থাকলে নাকি কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে? কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। হ্যাঁ সায়ানোসিস থাকলে বা ল্যাক অফ অক্সিজেনের কারণে এই ফিঙ্গার ক্লাবিংটা হয়, রিমেম্বার। আর তোমার টেট্রালজি অফ ফ্যালোটে কেন এটা বেশি থাকে, কেন ক্লাবিং হয় বা অক্সিজেন কমে যায়? ভেরি সিম্পল, কারণ এই যে চারটা প্রবলেম এটা সবই সায়ানোটিক হার্ট ডিফেক্ট। সায়ানোটিক হার্ট ডিফেক্ট মানে কি? ব্লাড ব্লাড কি হবে, রাইট টু লেফট শান্ট, সরি হ্যাঁ, ব্লাড কি সায়ানোটিক হার্ট ডিফেক্ট মানে কি ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, এই কারণে ইট ইজ সায়ানোটিক হার্ট ডিফেক্ট। এই জিনিসগুলো এখানে বলা যায়। প্যাথোলজি, টিটোলজি অফ ফেলোটার প্যাথোলজি কি? শিফট অফ ব্লাড ফ্রম লেফট ভেন্ট্রিকল টু রাইট ভেন্ট্রিকল থ্রু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। দেখো প্রথমে কি হয়, ব্লাড থেকে কোন দিকে যায়? লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, ওকে। তারপরে পালমোনারি স্টেনোসিস এর ফলে কি হয়? প্রিভেন্ট ব্লাড ফ্রম রাইট ভেন্ট্রিকল গেটিং পাম্পড টু দি লাংস। এরপরে কি হয়? ল্যাক অফ অ্যাডিকুয়েট অক্সিজেনেশন লিডিং টু সিগনিফিকেন্ট হাইপোক্সিয়া এন্ড সায়ানোসিস। এই যে তোমার পাম্প ব্লাডটা পর্যাপ্ত পরিমাণ ব্লাড লাংসে যাইতেছে না, ফলে কি লাংস কি অক্সিজেনেটেড ব্লাড তো দিতে পারতেছে না, যার ফলে কি হয়? সিগনিফিকেন্ট হাইপোক্সিয়া এবং সায়ানোসিস হয়। এর ফলে কি হয়? কম্পেনসেটরি পলিসাইথেমিয়া এন্ড ইনক্রিজ ভিসকোসিটি অফ ব্লাড। এর ফলে কি হয়? ওভারঅল সবগুলা মিলিয়ে কি হয়? হাই রিস্ক অফ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, মানে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সরি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে কি হাই রিস্ক অফ স্ট্রোক, ঠিক আছে? সবগুলা মিলিয়ে তাহলে কি হলো? স্ট্রোকের দিকে টার্ন করলো। এই জিনিসটা যেন আমরা মাথায় বুঝতে পারি। আচ্ছা স্কোয়াটিং পজিশন তো বললাম, এবার আসি হলো ডেভেলপমেন্ট অফ কোলাটেরাল সার্কুলেশন। ইয়েস, কোলাটেরাল সার্কুলেশন মানে কি? যখন হার্ট তোমার কোথাও মানে বাধাপ্রাপ্ত হয়, সার্কুলেশন বাধাপ্রাপ্ত হয়, ওই বাধাপ্রাপ্ত অঞ্চলটাকে বাইপাস করে সে তোমার
সাপ্লাইটা কন্টিনিউ করার চেষ্টা করি, সেটা হলো কোলাটারাল সার্কুলেশন। এরপর হলো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইন, সেটা হলো টিট স্পেলস বা সায়ানোটিক স্পেলস। ভেরি ইম্পর্টেন্ট, এই যে টিট স্পেলস অর সায়ানোটিক স্পেলস, ঠিক আছে? এই ছবিটার দিকে তাকাও, দেখো টিট স্পেলস অর সায়ানোটিক স্পেলস, এটা মানে কি? চিলড্রেন উইথ টেট্রালজি অফ ফ্যালট এক্সিবিট ব্লুইশ স্কিন ডিউরিং এপিসোড অফ ক্রাইং অর ফিডিং। ইয়েস, যেসব বাচ্চাদের এরকম মানে টেট্রালজি অফ ফ্যালট থাকে, তারা কান্না করার সময় এবং খাবার খাওয়ার সময় তাদের পেরিফেরাল, বিশেষ করে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, ঠোঁট, এগুলা নীল হয়ে যায়। কেন? আমরা অলরেডি বলে চলেছি যে খাবার খেলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, এবং যত বেশি ব্লাড সার্কুলেশন বাড়বে তত বেশি অক্সিজেন ডিমান্ড হবে, এবং যেহেতু অক্সিজেন সে পাইতেছে না, ডিমান্ড বাড়তেছে বাট অক্সিজেন পাচ্ছে না, তখন অক্সিজেনের অভাবে কি হয়? সায়ানোসিস হয়। আর এই সায়ানোসিসের ফলে ঠোঁট, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, পেরিফেরাল, এগুলা ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়, ঠিক আছে? মানে হাইপোক্সিয়ার ফল। এটাই হলো, এটাকে বলে টেট স্পেলস। কান্না করার সময় সেম একই হয়, একটু আগে বলছিলাম। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, টেট স্পেলস। Tet spells or cyanotic spells, acute hypoxic episodes due to transient increase in pulmonary stenosis precipitated by crying, feeding or defecation. এটা বাথরুম করার সময় এরকম হতে পারে। সিমটমস কি? সায়ানোসিস হয়ে যাবে, ট্যাকিপনিয়া হয়ে যাবে। কারণ ট্যাকিপনিয়া কেন হয়? বডিতে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম, বডি জোরে জোরে শ্বাস নিয়ে অক্সিজেন নিতে চায়, এই জন্য ট্যাকিপনিয়া হয়। তারপরে ফ্লাসিডিটি, মানে মাসেল টোনটা খুবই লুজ, মাসেল টোন থাকে না। তারপরে ট্যাকিকার্ডিয়া থাকে, কারণ হার্ট বারবার জোরে, বারবার পাম্প করে হোল বডিতে ব্লাড, অক্সিজেনের ব্লাড ছড়ায় দেওয়ার চেষ্টা করে। একে তো বডিতে অক্সিজেন কম, দুই আবার হার্ট পাম্প করে যা আছে নিজের, এটাকে ছড়ায় দেওয়ার চেষ্টা করে, যার ফলে ট্যাকিকার্ডিয়া হয়। অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, ঠিক আছে? মে প্রোগ্রেস টু সিজার, কার্ডিওভাস্কুলার অর অ্যাক্সিডেন্ট অর ডেথ, সরি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর ডেথ। এটা এটা তোমার সিজার দিয়ে টার্ন করতে, অথবা স্ট্রোক, অথবা মৃত্যুর দিকে ধাবিত করতে পারে। তাহলে কি আমরা বুঝতে পারছি কেন টেট্রালজি ফ্যালট স্ট্রোক ঘটাতে পারে? কারণ এই তোমার পলিসাইথেমিয়া বাড়লে ভিসকোসিটি বাড়ে, ভিসকোসিটি বাড়লে ব্রেইনে গিয়ে এটা স্ট্রোক ঘটাইতে পারে এবং ডেথ কারণ হতে পারে। ম্যানেজমেন্ট অফ টেট স্পেলস কি? সবার আগে মরফিন। কিন্তু মরফিন তো ব্যথা কমাইতে দেয়, এখানে কেন দিল মরফিন? বলো তো, এই চ্যাপ্টারে পড়াইছিলাম মরফিন। মরফিন কি শুধুমাত্র ব্যথা কমাইতেই দেয়? বলো না কেন? মরে নাই কারো? মরফিন এট এ টাইম পেইন রিলিভার, মাস অক্সিজেন ডিমান্ড কমায়। মনে আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে 4টা জিনিস বলছিলাম। মরফিন শুধুমাত্র যে ব্যথাই কমায় তা কিন্তু না, অক্সিজেন ডিমান্ড কমায়, মাসেলটাকে রিল্যাক্স করে, ব্যথা কমায়। মনে পড়ছে? পেজ নাম্বার কততে এটা? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেই পেজ, ওইখানে বলছিলাম এই লাইনটা, মরফিন। পেজ নাম্বার এই যে পেজ নাম্বার পেজ নাম্বার হলো কার্ডিওভাস্কুলার, পেজ নাম্বার 24। দেখো মরফিন লেখা আছে, আইভি মরফিন। রিলিফ পেইন, অ্যাংজাইটি, হেল্পস ফর ডায়ালেশন, ডিক্রিজ প্রিলোড এন্ড আফটারলোড, এন্ড ডিক্রিজ কার্ডিয়াক ওয়ার্কলোড এন্ড ডিক্রিজ অক্সিজেন ডিমান্ড। লেখা আছে পেজ নাম্বার, কার্ডিওভাস্কুলারের পেজের 24 নাম্বার পেজ। এই যে দেখো, মরফিন পেইন রিলিফ করে, অ্যাংজাইটি কমায়, হেল্পস ফর ভ্যাসোডাইলেশন, ভ্যাসোডাইলেট করে, প্রিলোড এন্ড আফটারলোড মানে ব্লাড পাম্প করা এবং পাম্প করার পরে এটার কমায়, কার্ডিয়াক ওয়ার্কলোড কমায়, এবং ওভারঅল কি অক্সিজেন ডিমান্ড কমায়।
এই জন্য যেহেতু এখানে অক্সিজেন পরিমাণ ইয়ে হয়ে যায়, নিয়ম অনুযায়ী পায় না, ফলে কি হয়, সে এই জন্য মরফিন ব্যবহার করা হয়। মরফিন তাহলে কেন ব্যবহার করা হয়? মরফিন ব্যবহার করা হলো অক্সিজেন কনজাম্পশন কমায় দেয় এবং মাসেল রিল্যাক্স করে দেয়। তারপরে প্রোপানোলোল, ট্যাকিকার্ডিয়ার জন্য প্রোপানোলোল ব্যবহার করা হয়। প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? ভ্যাসোডাইলেট করে, মিসোপ্রোস্টল, এই যে ভ্যাসোডাইলেট করে। মিসোপ্রোস্টল, প্রোস্টাগ্ল্যান্ডিন, দাঁড়াও, এই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাকশন কি করে? ভ্যাসোডাইলেট করে। মিসোপ্রোস্টল, এই যে মিসোপ্রোস্টল, এই মিসোপ্রোস্টল কি করে? ভ্যাসোডাইলেট করে ফেলে। কোন জায়গায় ভ্যাসোডাইলেট করে? এই যে আমাদের পালমোনারি স্টেনোসিস হয় না, এইটাকে ওপেন করে দেয়, চিকন থেকে বড় করে দেয়, যাতে করে ব্লাড লাংসে চলে যায়। এইভাবে করে হেল্প করে। অক্সিজেন দিতে হয়। ফাইনালি নি চেস্ট পজিশন হলো এটা। এই যে ভাইয়া বাচ্চা, ক্লাস শেষ হয়ে যাবে। চলো আমরা একটু ব্রেক নিয়ে আসি।